আবার বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য এভারেস্টের কোল ঘেঁষা ছোট্ট ছিমছাম দেশ নেপাল। মিথিলা এক্সপ্রেসে হাওড়া থেকে পৌঁছে গেলাম রাক্সুল। রাক্সুল থেকে বাসে করে প্রথমে বীরগঞ্জে লাঞ্চ সেরে রওনা দিলাম জনকপুর। আমাদের আজকের রাত্রি যাপন ওখানেই। আমরা উঠেছিলাম হোটেল রাজঘরানাতে। জানকী মন্দির থেকে পায়ে হেঁটে 3 মিনিট, তাই তাড়াতাড়ি রেডি হয়ে রাতের জানকী মন্দির দেখতে ছুটলাম। মা সীতা ওরফে জানকীর জন্ম এখানেই হয়। এটা এখন জানকী মহল এবং মন্দির হিসাবে পরিচিত। নেপালের প্রাচীন মন্দিরের মধ্যে একটা। এই মন্দিরে সারা বছর ভক্তদের সমাগম লেগেই থাকে। বিশেষ করে রামনবমী, দশেরা এবং দীপাবলিতে প্রচুর ভক্ত তাদের মনোকামনা পূরণ করার জন্য এখানে আসেন। আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই সকালে উঠেই বেরিয়ে পড়লাম জনকপুরের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। প্রথমেই এলাম মা সীতার স্নান ঘাটে। কথিত আছে মা সীতা এখানেই স্নান করতে। এলাম ভূতনাথ মন্দির। জানকপুরের সবচেয়ে বড় লেক গঙ্গাসাগর লেকের এক প্রান্তে অবস্থিত এই মন্দির। এটি স্বর্গদুয়ার হিসাবেও পরিচিত। স্বর্গদুয়ার একসময় একটি শ্মশান ছিল, যা আজকে গার্ডেন বা পার্কে বদলে দেওয়া হয়েছে। স্বর্গদুয়ারে অনেক ছোট ছোট মন্দির আছে, তার মধ্যে সবচেয়ে প্রমুখ ভূতনাথ মন্দির। এটি ডেডিকেটেড টু গড অফ ডেথ বা মৃত্যুর দেবতা, যাকে আমরা ভূতনাথ হিসাবে জানি। স্বর্গদুয়ারের লিটারেলি মানে হচ্ছে গেটওয়ে টু হেভেন, মানে স্বর্গে যাবার প্রথম রাস্তা। এমন মানা হয় যাদের অন্তিম সংস্কার এখানে হয় তাদের জন্য স্বর্গের দ্বার খুলে যায়। জনকপুরে সবচেয়ে পুরনো ঝিল বা লেকগুলির মধ্যে বিখ্যাত হল ধনুষসাগর লেক আর গঙ্গাসাগর লেক। এই গঙ্গাসাগর লেকের কিনারা ঘেঁষে রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির। তার মধ্যে রাম মন্দির, শিব মন্দির, হনুমান মন্দির, বিভিন্ন মন্দিরের অসাধারণ সমাগম দেখা যায় এই গঙ্গাসাগর লেকের কিনারা বরাবর। সমস্ত দর্শনীয় স্থানগুলি জানকী মন্দিরের আশেপাশে বা তার থেকে 2-1 কিলোমিটারের মধ্যেই পাওয়া যায়। শুধু ধনুষাধাম মন্দির এখান থেকে 14 কিলোমিটার দূরে আছে, যেখানে হরধনুর একটা অংশ নাকি এখনো রয়েছে। আমাদের এইবারের ট্রিপে সেখানে যেতে পারলাম না সময়ের অভাবে। রাজা দশরথের কুলদেবীর নাম ছিল রাজদেবী। ওনার নামেই এই মন্দির। মন্দির পরিসরেই আছে জনকপুরের প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম রাম মন্দির। এখানকার প্যাগোডা স্টাইলের আর্কিটেকচার সত্যি মন্ত্রমুগ্ধ করে। রামনবমী, দশেরা,
দিওয়ালি, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। 17 শতকে অমর সিং থাপা এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এসে গেলাম জনকপুরের শ্রেষ্ঠ আকর্ষণ জানকী মহল। এই 3 তলা মহল পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যাতে রং বেরঙের কাজ রয়েছে, যা হিন্দু, কৈরি আর নেপালি আর্কিটেকচারের সুন্দরতম নিদর্শন। মিথিলার রাজা জনক কুড়িয়ে পান এক সদ্যজাত কন্যা, যাকে তিনি নিজের কন্যা বলে স্বীকৃতি দেন এবং নাম রাখেন সীতা। রামায়ণের এই কথা আমরা সবাই কম বেশি জানি। কথিত আছে 1667 সালে ঠিক এই জায়গাতেই পাওয়া গিয়েছিল সীতার স্বর্ণমূর্তি। 1910 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করিয়েছিলেন টিকম্বরের রানী বিশ্বভানু 9 লক্ষ স্বর্ণমুদ্রা খরচ করে। তার জন্য এই মন্দিরের আর এক নাম নলাখি মন্দির। এই মহলের একদম পাশেই আছে শ্রীরাম জানকী বিবাহ মণ্ডপ। এটি সেই স্থান যেখানে মাতা সীতা আর প্রভু শ্রীরামের বিবাহ হয়েছিল এবং কথিত আছে সেই অনুষ্ঠানে সমস্ত বড় বড় ঋষি মুনি উপস্থিত ছিলেন। জায়গাটি পুরো ঘিরে আছে সুদৃশ্য ফুলের বাগান আর প্যাগোডা স্টাইলের গম্বুজ দিয়ে। এখানে ঢোকার প্রবেশ মূল্য 10 নেপালি টাকা আর ইন্ডিয়ান 7 টাকা। গেলাম হোটেলে, কিছুক্ষণ চলল ফটোশ্যুট, তারপর ব্রেকফাস্ট সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের দিকে, কাঠমান্ডু। যাবার পথে চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য। তাই সেখানে বাস দাঁড় করে আমরা লাঞ্চটা সেরে নিলাম। সেখানেও চলল কিছুক্ষণ ফটোশ্যুট। नेपाल की छोरी आज भोलि गुन्यो चोलो किन लाउँदिनौ दोहोरी भाकामा झ्याउरे तालमा आज भोलि किन तिमी नाच्दिनौ।